শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। লগ্ন শেষে হলো সন্ধি পূজাও। সরকারের নিরাপত্তা ব্যবস্থায় কূটনীতিকরা সন্তুষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বললেন এখনো শতভাগ শঙ্কামুক্ত হতে পারেননি তারা। কুড়িগ্রামে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয় বলছে বিএনপি। এখনই জাতীয় নির্বাচনের সুযোগ নেই, আবারও জানালো আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভিন্ন মত। কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠায় নজর দিতে হবে বেশি। এবং বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। দেবীর আরাধনা ও অঞ্জলি গ্রহণের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে দুর্গাপূজার মহাষ্টমী। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দর্শন করেন ভক্তরা। প্রার্থনা করছেন নিজের পরিবারের সাথে সাথে সারা দেশের সবার জন্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্জিকা অনুযায়ী ঠিক সকাল 9:30টায় স্নিগ্ধা সরকারকে নিয়ে আসা হয় রাজশাহীর সাগরপাড়া ত্রিনয়নী সংঘ পূজা মণ্ডপে। এরপর ঢাকের তালে তালে দেবীর আবির্ভাবকে কল্পনা করে কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন ভক্ত অনুরাগীরা। এ সময় মঙ্গল ঘটে ফুল, মন্ত্রপাঠ ও উলুধ্বনি দিয়ে কুমারীকে বরণ করে নেন তারা। চট্টগ্রামে শান্তিরেশ্বর মন্দিরে বেলা 11টার পরে এই কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শত শত ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গা রূপে পুজো করা হয় দীপা চৌধুরীকে। ভক্তকেও আশীর্বাদ বিলিয়ে দেন দেবী। হিন্দু শাস্ত্র মতে অষ্টম তিথিতে অসুরের সঙ্গে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন দেবী দুর্গা, আর এই সন্ধিক্ষণেই বধ করেছিলেন অসুরকে। তাই 4 দিনব্যাপী দুর্গোৎসবের অষ্টমী তিথিকে প্রাণ হিসেবে ধরা হয়, আর এই প্রাণের উৎসবের মূলে থাকে কুমারী পূজা। সকাল থেকেই দিনাজপুরের রামকৃষ্ণ আশ্রম এবং মিশনে এই পূজার আয়োজন করা হয়। দুর্গোৎসবের তৃতীয় দিনে মহাষ্টমীতে রংপুরের মাহিগঞ্জে রামকৃষ্ণ আশ্রম ও মিশনে জড়ো হন ভক্তরা। শঙ্খ, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যবাজনার মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে মণ্ডপগুলোতে সকাল থেকেই নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দুর্গাপূজার খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুরের চুলকাঠিতে আছেন রিপোর্টার সাতিলা শারমিন এবং চট্টগ্রামের টেরিবাজার পূজা মণ্ডপে আছেন রিপোর্টার কমল দে। প্রথমে যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ জায়েদ। আপনাকে যেটা বলছিলাম, বন্দরনগরী চট্টগ্রাম এবার মূলত থিম নির্ভর পূজার বিষয়টা আলোচিত হচ্ছে। এর মধ্যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি টেরিবাজার পূজা কমিটি যে পূজা মণ্ডপ, এখানে মূলত তুলে ধরা হয়েছে শিশু নির্যাতন বন্ধ এবং মানবতাবোধের কথা বলা হয়েছে। এখানে আপনি জানেন যে গত কিছুদিন আগে সিলেটে যে শিশু নির্যাতন যে মারা গিয়েছিল রাজন, সেই রাজনের চিত্রায়নটি তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অংশে তুলে ধরা হয়েছে মূলত রাজনের নির্যাতনের অংশ, যেখানে দেখা যাচ্ছে রাজনকে নির্যাতন করা হচ্ছে। অপরদিকে সেই রাজনকে উদ্ধারের জন্য মা দুর্গার আবির্ভাব ঘটে এবং এই বিষয়টিতে এক্ষেত্রে আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম। আয়োজকরা বলছেন যাতে শিশু নির্যাতন বন্ধ হয় এবং মানবতাবোধ জেগে উঠে মানুষের মধ্যে, সেই সচেতনতা গড়ে তোলার জন্য মূলত তারা এই থিমটি স্থির করেছেন। এই থিমের মধ্যে কিন্তু অসংখ্য প্রতিমা সৃষ্টি করা হয়েছে। এখানে কিন্তু মা দুর্গাকে মূলত একজন মমতাময়ী মা হিসেবে দেখানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে আমরা দেখেছি যে তার রাজনকে নির্যাতন করা হলো, এরপর যখন মায়ের কান্না, সে মায়ের কান্নার আবির্ভাব ঘটে মা দুর্গার এবং মা দুর্গা সেই অসুর বিনাশের জন্য সে আবার যান্ত্রিকভাবে এখানে বিষয়টা মূলত পুরো চিত্রটি তুলে ধরা হয়েছে যান্ত্রিকতার ভিত্তিতে। এক্ষেত্রে চট্টগ্রামে যে যে কটি পূজা মণ্ডপ, তার প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আমরা দেখেছি থিম নির্ভর। কোথাও মানবতাবোধের কথা বলা হচ্ছে, কোথাও মানব পাচার রোধের জন্য একটি সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, কোথাও আবার ভারতীয় বিভিন্ন চলচ্চিত্রের কথা বা চিত্রায়নগুলি ফুটে তুলে ধরা হয়েছে এসব পূজা মণ্ডপের মধ্যে। আর বিশেষ করে যেসব পূজা মণ্ডপ থিম নির্ভর, সেসব পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি দেখা গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টেরিবাজারে যে পূজা যে উদযাপন করেছিল যে পূজা মণ্ডপটি একটি দীর্ঘ প্যান্ডেল এবং বিগবাজারের পূজা মণ্ডপ, এখানের মধ্যে মূলত যান্ত্রিকভাবে অর্থাৎ নানা উপসর্গ তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি রাজনকে হারানোর পর তার মায়ের কান্না, সে তার মায়ের কান্নার পরে মূলত মা দুর্গার আবির্ভাব, এবং এখানে যে একজন যে হত্যাকারী বা যারা নির্যাতনকারী, সেখানে মূলত অসুর হিসেবে চিত্রায়ন করা হয়েছে।
এবং সেই অসুরকে আবার শেষ পর্যায়ে বিনাশ করেছে মা দুর্গা। অর্থাৎ শিশু নির্যাতন বন্ধ এবং মানবতাবোধ জেগে তোলার জন্য যতটুকু যা প্রয়োজন সচেতন করে তোলার জন্য তার পুরোটাই মূলত আমরা দেখতে পেয়েছি এই টেরিবাজার পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপে। এক্ষেত্রে আয়োজকরা বলছেন তারা চান যে একটা জনগণের মধ্যে সচেতনতা গড়ে উঠুক, যাতে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ সেই বিষয়টি সবার মনের মধ্যে থাকে এবং সবাই সেটি সে লালন করতে পারে, এবং এই সেই বিষয়টি মূলত এখানে তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় যে যেখানে প্রতিটি চট্টগ্রামে 298টি পূজা মণ্ডপ, সে 98টি পূজা মণ্ডপের মধ্যে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আজ মহা অষ্টমী, আর এই অষ্টমী তিথিতে কিন্তু যে সকাল থেকে প্রতিটি পূজা মণ্ডপ আমরা দেখেছি হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে, এবং বেলা যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, এবং সেসব দর্শনার্থীর ভিড় কিন্তু ততই বাড়ছে। বিশেষ করে থিম নির্ভর যেসব পূজা মণ্ডপ রয়েছে সেসব পূজা মণ্ডপের কিন্তু ভিড় সবচেয়ে বেশি। এবং আমরা দেখেছি চট্টগ্রাম দীর্ঘ যানজট এবং দীর্ঘ লাইন ধরে অপেক্ষার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মানুষ মূলত এই থিম নির্ভর পূজাগুলো উপভোগ করছে। আর এই টেরিবাজার পূজা মণ্ডপটি মূলত শিশু নির্যাতন বন্ধ এবং রাজনের যে মারা যাওয়ার যে চিত্রায়নটি সেটি তুলে ধরা হয়েছে। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের যে থিম নির্ভর পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। জায়েদ, ধন্যবাদ কমল। বাগেরহাটের হাকিমপুরের চুলকাঠিতে আছেন আমাদের রিপোর্টার সাথিলা শারমিন। সাথিলা, আপনি এই গ্রামীণ পরিবেশে এখন লোক সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাথিলা। আপনাকে একটু বলে রাখি, আসলে বাগেরহাটের চুলকাঠি যে গ্রামটি, এই গ্রামটি কিন্তু অনেক ভিতরে, এবং এই ভিতরের অনেক উপকূলীয় অঞ্চলের বঙ্গোপসাগরের তীরে যে উপকূলীয় যে অঞ্চলটি, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা যে ধরন, সেই ধরন অনুযায়ী এখানকার মানুষ কিন্তু অনেক বেশি উৎসবপ্রিয়। এবং এখানকার যে মানুষ রয়েছেন তাদের যে পেশা কৃষিকাজ এবং মাছ ধরা মূলত তাদের পেশা, এই পেশার মধ্য থেকে কিন্তু তারা তাদের এই উৎসবগুলো পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে প্রচন্ড ভিড় রয়েছে, এবং এই ভিড় মানে হচ্ছে সাধারণ মানুষ তাদের উৎসবের যে উৎসব মুখর যে মন, সেই মন নিয়ে কিন্তু তারা এসেছেন হিন্দু ধর্মাবলম্বীদের এই দুর্গা পূজাকে উদযাপন করতে। এবং দেখতে পাচ্ছেন যে এই পূজাকে ঘিরে, একটি পরিবারের পূজাকে ঘিরে কিন্তু এখানে একটি মেলার মতো বসে গেছে। এই মেলাটি কিন্তু শাসক যে তুমি যেখানে থাকো না কেন মাইকের সামনে এসে হাজির হও। কিন্তু মেলা একটি প্রধান বিষয়, সেই বিষয় অনুযায়ী সেই ব্যাপারটিকে ধারণ করে কিন্তু প্রতিটা উৎসব আর পার্বণে মেলা চলতেই থাকে। এছাড়া পূজা মণ্ডপে যে পূজা রয়েছে, পূজার কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। ভক্তরা আসছেন, মাকে প্রণাম জানাচ্ছেন, মায়ের কাছে শান্তি সমৃদ্ধি এবং বিপদ থেকে আশ্রয় চাইছেন। সারা বছরের জন্য দেবী দুর্গা মর্তে নেমে এসেছেন তাদের ধর্ম অনুযায়ী, এবং সেই মায়ের পায়ের কাছে সারা বছরের যে করুণা ভিক্ষা তারা কিন্তু সেটা করছেন, এবং প্রশান্তি লাভের যে আশ্বাস সেটা কিন্তু তারা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে এছাড়া নারী পুরুষ শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা তারা কিন্তু সবাই একসাথে মিলিত হয়েছেন এই জায়গায়। এবং খুবই রং বেরঙের এই যে উৎসব, সেই উৎসব কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। বাঙালির যে শাশ্বত উৎসব তা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এই এলাকার যে অসাম্প্রদায়িক যে ধারণা সেটা কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি। আর আগেই জানিয়েছিলাম যেমনটি যে একটি পরিবারের দুর্গা উৎসবকে কেন্দ্র করে একটি পরিবারের আয়োজনে এখানকার এই দুর্গা উৎসব যে এই দুর্গা মণ্ডপে আসলে সহ নানা 451টি প্রতিকৃতি, এবং এই 51টি প্রতিকৃতি কিন্তু তারা সাজিয়েছেন বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় পরিপ্রেক্ষিতে। আমার পিছনে যে ভক্ত এবং যে দর্শনার্থী হাজির হয়েছেন তারা কিন্তু একটা কথাই এক বাক্যে আমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে যে তারা সব ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবে মিলিত হতে চান। সেই উৎসবটি অবশ্যই সার্বজনীন, তা হিন্দু ধর্মের হোক, মুসলমান ধর্মের হোক বা যে কোনো ধর্মের হতে পারে, কিন্তু তারা অংশগ্রহণ করছেন, সবাই আসছেন, সবাই দেখছেন এবং সবাই কিন্তু আনন্দ নিয়েই বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে জায়েদ এখানকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আরো জানিয়ে দিতে পারবো। সাথিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে সাথিলা শারমিন এবং চট্টগ্রাম থেকে কমল দে জানাচ্ছিলেন দুর্গাপূজার খবর। দেখছেন বাংলার সময়।
সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও জঙ্গি হামলার বিষয়ে এখনও শঙ্কামুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাই কমিশনারদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলার আশঙ্কার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হলেও তা দিতে পারেননি কূটনীতিকরা। দুই বিদেশি হত্যাকাণ্ডে আইএস কিংবা দেশি কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও তাদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা প্রশ্নে অস্ট্রেলীয় ক্রিকেট টিমের বাংলাদেশে আসা না আসার দোলাচলের মধ্যে গত 28শে সেপ্টেম্বর গুলশান কূটনৈতিক পাড়ায় খুন হন ইতালির এনজিও কর্মকর্তা তাভেলা সিজার। এরপর পশ্চিমা স্বার্থে জঙ্গি হামলার আশঙ্কায় প্রথমবার এবং 3রা অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কনিও হোসে হত্যাকাণ্ডের পর দ্বিতীয় দফায় ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সবশেষ গত শনিবার সে সতর্কতা নবায়ন করা হয়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য এই 5টি দেশের ভ্রমণ সতর্কতা রয়েছে। বুধবার সকালে জাপান ছাড়া বাকি 3টি দেশের হাই কমিশনারদের নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট জানালেন, সরকারি পদক্ষেপে সন্তুষ্ট হলেও তারা হামলার বিষয়ে এখনো শঙ্কামুক্ত নন। বিদেশিদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ ইতিবাচক, তবে এখনো আমরা মনে করি আমাদের আশঙ্কা করার মতো যুক্তিসঙ্গত কারণ আছে। আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, তাই আমরা তাদের সতর্ক করে দিচ্ছি। তবে তার মানে এই নয় যে আমরা তাদের এদেশে আসতে কিংবা চলাফেরা করতে নিষেধ করছি। এদিকে বৈঠকে হামলার শঙ্কা নিয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েও পাওয়া যায়নি বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বলছেন যে আমরা দেখছি যে পুলিশকে বের হলেই পুলিশকে আমরা রাস্তায় দেখছি, এটা আমাদের কাছে ভালো লাগছে এবং আমরা সিকিউর ফিল করছি। আজকে কিন্তু কোনো ধরনের স্পেসিফিক কোনো ইনফরমেশন আমাদেরকে দিতে পারেনি। আমরা যদিও বারবার বলছি যে কোনো ইনফরমেশন আছে কিনা, যদি কোনো থাকে এখনই বলো, আমরা অ্যাড্রেস করি। তারা আজকে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারেনি, শুধু বলছেন যে আমরা সন্তুষ্ট, তবে এখনো আশঙ্কা আছে, এইরকম একটা কিছু বলে তারা গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, 2 বিদেশি হত্যার রহস্য উন্মোচনের দোরগোড়ায় তদন্তকারীরা। এখন কিছু অকাট্য প্রমাণ জোগাড়ের অপেক্ষা মাত্র। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি কুড়িগ্রামে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেবার যে আহ্বান জানিয়েছেন তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেবার কথাই বলেছেন। আর দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচন চালুর আগে গণভোট দিয়ে জনমত যাচাই করা উচিত বলে মনে করছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে, গণতান্ত্রিক রীতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহসিনা জেসির রিপোর্ট। গত 15ই অক্টোবর রংপুরের কুড়িগ্রামে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকে। তবে তা স্থানীয় সরকারের নাকি মধ্যবর্তী জাতীয় নির্বাচনের তা স্পষ্ট নয় বলে মনে করেন বিএনপির এ নেতা। ভাষণটি কিন্তু জনমনে আরো বিভ্রান্তির সৃষ্টি করেছে। উনি জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, কিন্তু বলেননি এটা কি জাতীয় নির্বাচন না অন্য কোনো নির্বাচন। তবে আওয়ামী লীগের দাবি, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেবার জন্যই আহ্বান জানিয়েছেন জনগণকে। নেত্রী স্বাভাবিকভাবেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। 2019 সালের আগে কোনো জাতীয় নির্বাচন হচ্ছে না, কোনো মধ্যবর্তী নির্বাচনও হচ্ছে না। এদিকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে তাতে সংঘাতের সৃষ্টি হবে বলে বিএনপি নেতারা মনে করলেও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন আওয়ামী লীগ নেতারা। ওই নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি, মারামারি, সহিংসতা অনেক অনেক বেশি হবে। অবশ্যই সরকারের গণভোট দিয়ে এই সম্বন্ধে জনগণের মতামত নেওয়া উচিত। তৃণমূল পর্যায়ে জনগণের কাছে যে কর্মসূচি আমরা দেব সেটাকে ম্যান্ডেট হিসেবে গ্রহণ করার জন্য স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে প্রতীক নিয়ে করাটাই যুক্তিসঙ্গত। তবে নির্বাচন যখনই হোক না কেন উভয় দলের নেতারাই জানিয়েছেন, সাংগঠনিকভাবে নিজ নিজ দলকে শক্তিশালী করতে এখন দল পুনর্গঠনে মনোনিবেশ করছেন তারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে।
টাঙ্গাইল ৪ উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনকে গ্রহণের নির্দেশ হাইকোর্টের। আপিল করা হবে জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং নারায়ণগঞ্জে 4 জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 11। গাইবান্ধা সাদুল্লাপুর সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল বেজার গভর্নিং বোর্ডের সভায় তিনি এই কথা বলেন। বড় শিল্প গড়ে তোলার চেয়ে ছোট মাঝারি আকারের শিল্প গড়ে তুলতে এবং সেখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্যে 30টি জায়গা চিহ্নিত করা হয়েছে, যা 100টিতে উন্নীত করা হবে। নিজের দেশের বা এই প্রতিবেশী দেশগুলির যে চাহিদা, সেই চাহিদাটাও মানে আমাদেরকে নিরূপণ করে সেভাবে আমাদের বিনিয়োগ করা, এদিকে আমাদের মাথায় রাখতে হবে। খুব বৃহৎ শিল্পের দিকে অত বেশি, সেটা হয়তো আমাদের হবে, কিন্তু আমরা অত বেশি নজর না দিয়ে যদি ক্ষুদ্র মাঝারি শিল্প এবং শ্রম ঘন শিল্প, আমি শ্রম ঘন এই জন্য বলছি যে আমাদের 16 কোটি মানুষের দেশ, আমাদের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কাজে আমরা যত বেশি শ্রম ঘন শিল্প করব, তত বেশি আমরা মানুষের কাজ দিতে পারবো। আমাদের কৃষি জমি রক্ষা করেও আমরা কিন্তু শিল্পের জন্য জমি নির্দিষ্ট করতে পারবো, এবং আমরা সেটাই করে দিচ্ছি। আমরা এখন এই অর্থনৈতিক অঞ্চলগুলি বেছে নেওয়ার সময় ওটা আমরা মাথায় রাখছি যে আমার কৃষি নষ্ট হবে না, কিন্তু আমার শিল্পায়নটা হবে, কোন কোন এলাকা আমরা করতে পারবো। আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে হলে শিল্পায়নটা একান্তভাবে আমাদের দরকার। প্রায় 30টা জায়গা আমরা নির্দিষ্ট করছি, কিন্তু আমাদের লক্ষ্য প্রায় 100টা জায়গায় আমরা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব সমগ্র বাংলাদেশে। বায়োমেট্রিক পদ্ধতিতে প্রথম মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। আঙ্গুলের ছাপের মাধ্যমে পরীক্ষামূলক রেজিস্ট্রেশন উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই পদ্ধতি চালু করতে পেরেও স্বস্তি প্রকাশ করেন তিনি। আগামী 16 ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম কেনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ডিজিটাল পদ্ধতিতে এখন আমরা যে বায়োমেট্রিক নিয়ে সিম বিতরণ করার ব্যবস্থা করছি, এটা আমরা বিশ্বের দ্বিতীয় মাত্র দেশ যেটা এটা করছি, সেকেন্ড আর কেউ করেনি। সে কারণে আমি খুবই গর্বিত। নারায়ণগঞ্জ ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 11 জন। পুলিশ জানায়, ভোরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সাগর সহ 4 জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতদের সবার বাড়ি রূপগঞ্জ উপজেলায়। এছাড়া একই সময় কাঁচপুর ও সিদ্ধিরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা যান আরও 2 জন। এদিকে গাইবান্ধা সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ি এলাকায় দ্রুতগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় রিকশা চালক ওয়াহেদুল নিহত হন। পরে এই ঘটনার প্রতিবাদে দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এছাড়া ফেনী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 4 জন নিহত হয়েছেন। বহুল আলোচিত শিশু রাজন হত্যা মামলায় 11 জন সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আগামী 25 অক্টোবর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা রয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি কামরুল সহ 11 জনকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে বিচারক মোহাম্মদ আকবর হোসেন মৃধা 11 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এদের মধ্যে মামলার বাদী রাজনের বাবা ও মা, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং লাশ শনাক্তকারী পুলিশ কর্মকর্তা সহ কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা ইতোমধ্যে আদালতে দেয়া সাক্ষীতে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি কামরুলের নাম উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার সৌদি আরব থেকে মামলার প্রধান আসামি কামরুলকে দেশে ফেরত আনা হয়। এরপর কামরুলের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 38 সাক্ষীর মধ্যে 11 জনের পুনরায় সাক্ষ্য গ্রহণের আদেশ দেন আদালত। গত 8 জুলাই কুমারগাঁও এলাকায় চোর সন্দেহে শিশু রাজনকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
আজকে আনুষ্ঠানিকভাবে এই মামলার সাক্ষী জেরা সবকিছু সমাপ্ত হয়ে গেছে। আগামী 25 তারিখ 342 যাকে আসামি পরীক্ষা বলে এবং আর্গুমেন্ট ওই তারিখ থেকে শুরু হবে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে আজ 3 জন সাক্ষ্য দিয়েছেন। দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে তারা সাক্ষ্য দেন। এ মামলায় 171 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 4 জন সাক্ষ্য দিলেন। এর আগে সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি নেতা মুফতি হান্নান সহ গ্রেফতার 13 জনকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে বিচারক মোহাম্মদ মকবুল আহসান তাদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আগামী 28 অক্টোবর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বদ্দের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ঘটনার পরদিন 32 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত বছরের 11 জুন মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য জেলা ও দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। চট্টগ্রামে অপহরণের 7 দিন পর সাজ্জাদ হোসেন নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় মিয়ানমার সীমান্তবর্তী তমরু পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 3 রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার হাফিজ আক্তার। স্বজনদের অভিযোগ, গত 13 অক্টোবর সাতকানিয়ার রসুলাবাদ এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু সাজ্জাদকে অপহরণ করে নূর আলম। পরে অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে পুলিশে জানানো হয়। এই ঘটনায় সেদিনই একটি মামলাও দায়ের করে অপহৃতের বাবা। পরে 19 অক্টোবর গ্রেপ্তার 3 রোহিঙ্গার দেয়া তথ্য মতে গতকাল শিশু সাজ্জাদকে উদ্ধার করা হয়। তবে মূল আসামি নূর আলম পলাতক রয়েছে। এদিকে এই রোহিঙ্গা চক্রটি দীর্ঘদিন ধরেই অপহরণের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে হুমকি দেওয়া যায় মায়ানমারে তার বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হবে। তো আমরা তখন এটা খুব তদন্তের মাধ্যমে, নিবিড় তদন্তের মাধ্যমে বাচ্চাটিকে শেষ পর্যন্ত আমরা উদ্ধার করি। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এদিকে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তের কথা জানান অ্যাটর্নি জেনারেল। 10 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করলেও তা খারিজ করে দেন নির্বাচন কমিশন। বুধবার কমিশনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রেক্ষিতে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিলেন হাইকোর্ট। একই সাথে মনোনয়ন বাতিলে কমিশনের সিদ্ধান্তও স্থগিত করেন আদালত। নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করেছেন যেন তার মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়। এখন পর্যন্ত তার আইনগত কোনো বাধা নেই। শুধু জিজ্ঞাসার কারণে আমাকে সেই সুযোগ থেকেও বঞ্চিত করার চেষ্টা হয়েছে। হাইকোর্ট সেই সুযোগটি আমাকে দিয়েছে। যদিও সিদ্দিকী ঋণ খেলাপি কিনা তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়, এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যে পর্যন্ত ডিক্লাসিফাই না করা হবে ইন রাইটিং, সে পর্যন্ত তিনি খেলাপি হিসেবে গণ্য হবেন। ঋণ পরিশোধের সুযোগ দেওয়া করা এবং ডিক্লাসিফাই করা এক কি না, এই জন্য এই জিনিসটাকে স্পষ্টীকরণের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপিল বিভাগে যাব। এদিকে বুধবারই ছিল টাঙ্গাইল 4 উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী 10 নভেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে কেবল ও ফিড অপারেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুর রহিম ও RM স্যাটেলাইটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল কবির শামীম সহ বিভিন্ন কেবল ও ফিড অপারেটররা এতে অংশ নেন। এ সময় বক্তারা সরকারি নিয়মনীতি মেনে কেবল ও ফিড অপারেটরদের প্রচার কাজ চালানোর আহ্বান জানান। বরিশালে বয়ঃসন্ধি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে স্পষ্ট ধারণা পাচ্ছে না কিশোর কিশোরীরা। পাঠ্যপুস্তকে বিষয়টি থাকলেও কঠিন শব্দ ব্যবহার ও বিষয়বস্তু সংক্ষিপ্ত বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এ কারণে তা খুব একটা কাজে আসছে না বলে দাবি তাদের। আর শিক্ষকরা মনে করেন এ ব্যাপারে দরকার শিক্ষক প্রশিক্ষণ। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বয়ঃসন্ধি বিষয়ে ধারণা দিতে 2013 সাল থেকে মাধ্যমিক স্তরে বয়ঃসন্ধি ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি যুক্ত করা হয়, কিন্তু নানা কারণে পাঠ্য বই থেকে এ বিষয়ে যথাযথ শিক্ষা পাচ্ছে না বলে জানায় শিক্ষার্থীরা। ওই বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আরো সংযোজন প্রয়োজন, তাহলে এটা জানতে আমাদের আরো সুবিধা হতো। ফ্যামিলিগত কোঅপারেটিভ এবং টিচারদের কোঅপারেটিভ আমাদের সাথে ছিল। এ বিষয়ে শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া দরকার বলে মনে করেন শিক্ষকরা। প্রয়োজন হলে পাঠ্যপুস্তকের এই সংক্রান্ত বিষয়বস্তু সংশোধনের জন্য সুপারিশ করা হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা। বিশেষ করে হলো শিক্ষকদের জন্য এই পাঠ্যপুস্তকে যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া দরকার। এ বিষয়ে তাদেরকে সেমিনারে অন্তর্ভুক্ত করানো দরকার। যদি সমস্যা থাকে, শিক্ষার্থীদের আরও চাহিদা থাকে এবং শিক্ষকদের পড়াতে গেলে সমস্যা থাকে, তাহলে এই বিষয়গুলি অ্যাড্রেস করার জন্য আমরা টেক্সট বুক বোর্ডে কিছু পরিবর্তন আনা যায় কিনা সেই ব্যাপারে আমরা পরামর্শ দেব। বরিশাল বিভাগে মাধ্যমিক স্কুলের সংখ্যা 1684টি, এতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 লাখ। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। লগ্ন শেষে হলো সন্ধি পূজাও। সরকারের নিরাপত্তা ব্যবস্থায় কূটনীতিকরা সন্তুষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বললেন এখনো শতভাগ শঙ্কামুক্ত হতে পারেননি তারা। কুড়িগ্রামে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয় বলছে বিএনপি। এখনই জাতীয় নির্বাচনের সুযোগ নেই, আবারও জানালো আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভিন্ন মত। কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠায় নজর দিতে হবে বেশি। এবং বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।